নমস্কার, আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই এই অনুষ্ঠান যার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধানে আজকে মানুষ সফল হচ্ছেন শুধু না, তাদের যা যা চিন্তা, যা যা জিজ্ঞাস্য, যা যা জীবনে প্রাপ্তি সেগুলো কিন্তু তারা পাচ্ছেন। কারণ হচ্ছে যেখান থেকে তাদের সমস্যা তৈরি হচ্ছে সেইখানে গিয়ে তার সমাধান অভ্যর্থ প্রতিকার প্রতিবেদনের মাধ্যমে তার কাছ থেকেই মানুষ পাচ্ছেন। আর নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করি, আজকেও থাকবে সেই রকমই কিছু বিষয়ের উপর আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ভবিষ্যৎ বক্তা ভৃগুশ্রী জাতক। স্বাগত পণ্ডিতজিকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন ওনার সঙ্গে সরাসরি লাইভ অনুষ্ঠানে এই মুহূর্তে কথা বলতে। ফোন করুন, আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা এবং প্রশ্ন নিয়ে। পণ্ডিতজিকে বলি যে এই চলতি মাসে 18 তারিখ মানে 18ই মে কেতু সিংহ রাশিতে প্রবেশ করেছে। ফলে আমাদের যে 12টি রাশি রয়েছে সেক্ষেত্রে প্রতিটি রাশি কি কেমন যাবে, ভালো মন্দ মিশিয়ে? সিংহ রাশিতে কেতু প্রায় 1.5 বছর থাকবে, অর্থাৎ 5ই ডিসেম্বর 2026 সাল পর্যন্ত। তার মধ্যে কেতু নক্ষত্র কিছু চেঞ্জ করবে, যেমন আগামী 20শে জুলাই কেতু এখন বর্তমানে আছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে 20শে জুলাই 2025। আবার পূর্ব ফাল্গুনী নক্ষত্র থেকে 29শে মার্চ 2026 সালে গিয়ে মঘা নক্ষত্রে প্রবেশ করবে। অর্থাৎ 29শে মার্চ 2026 থেকে সিংহ রাশির মঘা নক্ষত্রে অর্থাৎ কেতুর তার নিজের নক্ষত্রে অবস্থান করবে 5ই ডিসেম্বর 2026 সাল পর্যন্ত। অর্থাৎ 5ই ডিসেম্বর 2026 সালে কেতু সিংহ রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে। অর্থাৎ সিংহ রাশিতে অবস্থানকালে কেতু কি ভালো কিছু প্রভাব দিতে পারে কোন কোন রাশির জাতক জাতিকাদের, বা কাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যে কোনো গ্রহই যখনই তার নিজের নক্ষত্রে অবস্থানকালে কিন্তু বিশেষভাবে শুভ ফল দান করেন, সেটা আমরা দেখেছি জন্মকালীন দশা অন্তর্দশা বিচারকালেও এবং গোচরকালেও। কেতুর আগামী বছর 29শে মার্চ থেকে যখন মঘা নক্ষত্রে থাকবে, অর্থাৎ 5ই ডিসেম্বর 2026 সাল পর্যন্ত কেতু বিশেষ বিশেষ রাশির ক্ষেত্রে বিশেষ ফল দান করবে। একটি কথা মনে রাখতে হবে, কেতু কোনো গ্রহ নয়। কেতু যে ঘরে অবস্থান করে সেই ভাবপতির উপর নির্ভর করে তার নানা রকম ফল দান। অর্থাৎ কেতুর যেভাবে অবস্থান করবে সেই ভাবপতি যদি দুর্বল হয় তাহলে কেতু কোনো রেজাল্ট দিতে পারে না। আবার সেই ভাবপতি যদি সবল হয় তাহলে শুভ ফল দান করে। যেমন ধনু রাশিতে কেতু তুঙ্গে অবস্থা থাকে, জন্মকালীন তুঙ্গে থাকে, এবং ধনু রাশির ভাবপতি কারক গ্রহকে বৃহস্পতি। বৃহস্পতি যদি কখনো কোনো জাতক জাতিকার জন্মছক অনুযায়ী দুর্বল থাকে তাহলে কিন্তু কেতুর দশাকালে ভালো ফল দেয় না, এবং সেটা কেতুর গোচরকালেও ভালো ফল করে না। অর্থাৎ মঙ্গল হচ্ছে বৃশ্চিক রাশির ঘর, মঙ্গল এবং কেতুর সম্পর্ক শুভ। মঙ্গল যদি কখনো শুভ অবস্থায় থাকে তাহলে কেতুর যদি বৃশ্চিক রাশিতে অবস্থান থাকে তাহলে কিন্তু সেই জাতক জাতিকার মঙ্গলের মহাদশাই কেন বা কেতুর মহাদশাতেও বিশেষ ফল দান করতে পারে। তাকে অর্থনৈতিক, কর্মজীবন নানান দিক থেকে সাফল্য দান করবে। কেতু যদি কখনো নিচস্থ থাকে সেক্ষেত্রে কিন্তু শুভ ফল দান করে না। যেমন কেতু মিথুন রাশি বা বৃষ রাশিতে নিচস্থ থাকে। আমরা জানি যে কেতুর অবস্থান বৃষ রাশিতে থাকা মানে নিচস্থ থাকা,
অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক জন্মছক অনুযায়ী জাতক জাতিকার যে বিশ্বরাশিতেও কেতু খুব ভালো ফল দিয়েছে। তার মূল কারণ সেই ভাবপতি যদি কখনো শুভ অবস্থা থাকে, ভাবপতি যদি তুঙ্গি অবস্থায় থাকে, তাহলে কিন্তু কেতু বিশেষভাবে শুভ ফল দান করতে পারে। কেতুর মহাদশায় কেতু যদি কখনো মিথুন রাশিতেও অবস্থান করে শুভ ফল দান করতে পারে। তবে সিংহ রাশির ক্ষেত্রে কেতু কিন্তু বিশেষভাবে শুভ ফল দান করে থাকে। সিংহ রাশিতে যখন কেতু অবস্থান করে, সিংহ রাশির অধিপতি কারক গ্রহ হচ্ছে রবি। রবি যদি কখনো শুভ অবস্থায় থাকে, অর্থাৎ রবির অবস্থান যদি শুভ হয়, তাহলে রবির মহাদশায় সেই জাতক জাতিকা কিন্তু বিশেষভাবে শুভ ফল পায় কেতুর মহাদশা চলাকালীন। অর্থাৎ সিংহ রাশিতে কেতু যে 5ই ডিসেম্বর 2026 সাল পর্যন্ত থাকবে, সেক্ষেত্রে 29শে মার্চ 2026 থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত একটা বিশেষ মুহূর্ত বলতে পারেন। এই সময় কিন্তু বেশ কিছু রাশি জাতক জাতিকাদের অত্যাধিক শুভ ফল দান করতে পারে। কেতু কি দেয়? কেতু মান সম্মান, আধ্যাত্মিক প্রবণতা এবং কেতু প্রবল অর্থকারী গ্রহ। কেতু যদি শুভাবস্থা থাকে, সেই জাতক জাতিকার অর্থনৈতিক সাফল্য আসে। কেতু যদি শুভাবস্থায় থাকে, সেই জাতক জাতিকার কর্মজীবন সংক্রান্ত সাফল্য আসে। কেতু যদি শুভাবস্থা থাকে, বাণিজ্যে সাফল্য আসে। কেতু যদি শুভাবস্থা থাকে এবং তার বিশেষ করে নানান প্রকার ঝঞ্ঝাট অশান্তি থেকে সে মুক্তি পায়, অর্থাৎ গুপ্ত শত্রুই হতে পারে বা পারিবারিক নানা রকম জটিলতাও হতে পারে, নানান দিক থেকে সে কিন্তু আস্তে আস্তে কিন্তু সাফল্য পেতে থাকে। অর্থাৎ কেতুর মহাদশা কিন্তু একটা বিশেষভাবে শুভ বা অশুভ ফল দান করবে কিনা সেটা নির্ভর করে কিন্তু কিছুটা ভাবপতি কারক গ্রহের ওপর। এবার আসবো কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বিশেষ ফল পেতে পারে। কেতু মূলত তৃতীয়, একাদশ, দশম এবং ষষ্ঠ কারিক গ্রহদের ক্ষেত্রে কিন্তু বিশেষ ফল দান করে। কেতু যেখানে অবস্থান থাকবে এবং তৃতীয় ভাবপতিকে অর্থাৎ মিথুন রাশির তৃতীয় ভাবপতি কারক গ্রহ হচ্ছে সিংহ রাশির ঘর, কেতুর অবস্থান থাকবে। অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একাদশ ভাবস্থ থাকবে কেতু। একাদশ ভাবস্থ কেতুর অবস্থান প্রবলভাবে শুভ অর্থনৈতিক সাফল্য আসবে এবং কেতুর যতদিন থাকবে, বিশেষ করে আগামী বছর যখন কেতু নিজের নক্ষত্রে থাকবে, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক সৌভাগ্য লাভ ঘটবে প্রচুর। যেমন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দশম ভাবে কেতুর অবস্থান থাকবে। কর্মভাবে কেতুর অবস্থান কিন্তু শুভ, অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্ম সংক্রান্ত প্রবল সাফল্য, অর্থাৎ কর্মজীবনে সম্মান প্রাপ্তি, নতুন কোনো কর্মপ্রাপ্তি বা কর্ম সংক্রান্ত নানাবিধ সাফল্য কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আসতে পারে এবং বিশেষভাবে শুভ ফল পেতে পারেন আপনারা 29শে মার্চ 2026 থেকে। এছাড়াও মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে কেতুর অবস্থান থাকবে। ষষ্ঠভাবে কেতুর অবস্থান থাকলে সে শত্রুজয়ী হয় এবং ষষ্ঠভাবে কেতু থাকলে নানাবিধ কিন্তু সাফল্য আসে। অর্থাৎ ষষ্ঠভাবে পাপগ্রহ মূলত কেতু, রাহু, শনি
প্রত্যেকটি গ্রহ শুভ ফল দান করে। তবে ষষ্ঠভাবে মীন রাশির ষষ্ঠভাবে হচ্ছে যেহেতু কেতু অবস্থান করবে, সেক্ষেত্রে অর্থনৈতিক সাফল্য এবং কর্মজীবনে নানাবিধ সাফল্যের প্রবল যোগ আছে। অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকা, তুলা রাশির জাতক জাতিকা, বৃশ্চিক রাশির জাতক জাতিকা এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল। এবার আসবো কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ ফল দান করতে পারে। একদম, আমরা একটা ফোন নিয়ে আসবো। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ব্যারাকপুর থেকে নমিতা রায়চৌধুরী বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের কি নাম? ছেলের নাম মলয় রায়চৌধুরী। আচ্ছা, ডেট অফ বার্থ? 27/8/1992। সময়? সময় সন্ধ্যে 6টা 17 মিনিট। কোথায় জন্মস্থান? ব্যারাকপুর? টালিগঞ্জ। টালিগঞ্জ। টালিগঞ্জে। 6টা সন্ধ্যে 6টা 17 মিনিট। আচ্ছা আচ্ছা। কলকাতায় জন্ম। ওর বিয়ের ব্যাপারে একটু জানতে চাই। আপনি অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, দেখি, আমি আপনি দেখেন, আপনি জানেন তো, ওনাকে প্রশ্ন করতে হয় না। ঠিক আছে, আপনি না জানি, তাও একটু বললাম। আপনি শুনুন। আচ্ছা, আপনার ছেলের জন্মবার বৃহস্পতিবার তো? হ্যাঁ হ্যাঁ। কুম্ভ লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, দেবাড়িগণ। হ্যাঁ, আপনার ছেলের জন্মছক অনুযায়ী যেটা পেয়েছি। আচ্ছা, জন্মকালীন শনি গ্রহ রেট্রোগ্রেড অবস্থায় ছিল। কুম্ভ লগ্ন, লগ্নের সপ্তমী রবি, বৃহস্পতি, চন্দ্র, তিনটি গ্রহ। আপনার যে প্রশ্নটা ছিল বিবাহের ব্যাপারে, অর্থাৎ লগ্নের সপ্তমে একাধিক গ্রহ থাকাটা কিন্তু অশুভ এবং মাঙ্গলিক দোষ আছে অবশ্য। এবং সপ্তম, অষ্টম ভাবের অধিপতি কারক গ্রহ হচ্ছে, অষ্টম ভাবে শুক্র নিচস্থ অবস্থায় আছে। নবম পতি কারক গ্রহ শুক্র নিচস্থ এবং দশম পতি কারক গ্রহ দশম ভাবে দৃষ্ট। অর্থাৎ কর্মস্থানটা খারাপ নয়, কিন্তু কর্মপতি কর্মভাবেই দৃষ্ট। শনি স্বক্ষেত্রস্থ অবস্থান করছে। বৃহস্পতি চন্দ্রের জীবযোগ আছে এবং কর্মজীবন সংক্রান্ত নানাবিধ সাফল্যের প্রবল যোগ। এবার আমি একটু বর্তমান মহাদশাটা দেখে নিচ্ছি। এখন বর্তমান মহাদশা চলছে চন্দ্রের মহাদশা। চন্দ্র হচ্ছে ষষ্ঠপতি কারক গ্রহ। চন্দ্রের মহাদশা কিন্তু বিবাহের পক্ষে কিন্তু খুব শুভ, বুঝতে পেরেছেন? আচ্ছা, লগ্নের সপ্তমে চন্দ্র বসে আছে। আর ওর বিবাহের যে চিন্তাভাবনা আপনি করছেন, ওর 25 সালের অক্টোবর মাস থেকে, মানে কামিং অক্টোবর মাস থেকে বিবাহের কিন্তু প্রবল যোগ। আপনার ছেলের কি পড়াশোনার টেকনিক্যাল লাইনে ছিল? হ্যাঁ হ্যাঁ, ওই ইঞ্জিনিয়ার। হ্যাঁ, কর্মজীবনও কিন্তু ভালো হবে, বিদেশ যাত্রার যোগ্য কিন্তু আছে। এই ধরনের ভালো বিদেশ যাত্রার যোগ্য কিন্তু থাকে এদের, ঠিক আছে? কারণ লগ্নের দ্বাদশভাবে শনি স্বক্ষেত্রস্থ বিমলা যোগও আছে ছকে। হ্যাঁ দাদা, একটা কথা বলবো, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? এটা অ্যারেঞ্জ ম্যারেজই হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওর বিবাহ হচ্ছে 25 সালের অক্টোবর মাস থেকে শুরু হবে যোগটা। হ্যাঁ, এবং এই যোগটা থাকবে কিন্তু 28 সালের আগস্ট মাস পর্যন্ত থাকবে। হ্যাঁ, এই সময়ের মধ্যে ওকে বিবাহ দিয়ে দেবেন। আর প্রবল যোগ যদি আমাকে জিজ্ঞেস করেন যে একদম প্রবল যোগ, হ্যাঁ, প্রবল যোগ হতে গেল 27 সালের প্রথমের দিকটা, বুঝতে পেরেছেন? ওর একটু লেট ম্যারেজ করাচ্ছে কেন জানেন তো? ওর লেট ম্যারেজ হচ্ছে তো মূল কারণ হচ্ছে ওর মানে লগ্নের সপ্তম ভাবে 3টি গ্রহের অবস্থান। এটা ভালো নয়। লগ্নের সপ্তম ভাবে একটি গ্রহ ভালো, 2টি গ্রহ ভালো নয়, 3টি গ্রহ আরও খারাপ। সেই জন্য অনেক সময় কী হয়, লেট ম্যারেজ হয়। এবং বিবাহ হলে কিন্তু খারাপ হবে না, জটক বিচার করে বিবাহ দেবেন। ওর সপ্তম ভাব হচ্ছে শুভগ্রহ মধ্যগত, অর্থাৎ বুধ এবং শুক্র 2টি শুভগ্রহ মধ্যগত আছে।
সপ্তম ভাবে দুটো শুভগ্রহ অবস্থানও করছে, অর্থাৎ বৃহস্পতি চন্দ্র দুটো শুভগ্রহের অবস্থান আছে সপ্তম ভাবে। সপ্তম ভাব দুটো শুভগ্রহ মধ্যগত আছে, বুধ এবং শুক্র। এটা অতীব শুভ যোগ। হ্যাঁ, মাঙ্গলিক আছে, সেগুলো সমস্ত দেখে, মাঙ্গলিক পাত্রী দেখে সমস্ত কিছু জোটক বিচার করে বিবাহ দিন। আমি আপনাকে বলছি আপনার ছেলে ভালোই হবে। হ্যাঁ, ম্যারেজ লাইফ সংক্রান্ত বড় কোনো সমস্যা আসবে না। তবে খুব একটু মানে অস্থিরতা থাকবে, ওর মধ্যে নার্ভাস ব্যাপারটা থাকবে। হ্যাঁ, টেনশন করবে খুব অযথা। এগুলো আছে কি? ঠিক আছে। হ্যাঁ, এগুলো আছে। হ্যাঁ হ্যাঁ আছে আছে। একটু সবই ভালো, কিন্তু চট করে একটু টেনশন করে যে কোনো Tension, ব্যাপারে। ওটাই তো সেটাই বলছেন বলছি। যে ওটা অযথা ওর টেনশন। জন্ম ছক অনুযায়ী না বুধটা শনিদিষ্ট। যে কোনো জাতক জাতিকার জন্ম ছকে যদি বুধ শনিদিষ্ট থাকে সপ্তম ভাবে, বুধ শনির সম্পর্ক যদি সমসপ্তম থাকে, তাদের মধ্যে কিন্তু অত্যাধিক টেনশনটা আসে, স্নায়বিক সমস্যা। বা বিশেষ করে মিথুন লগ্ন এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের যদি কখনো শনি এবং বুধ সমসপ্তম থাকে, তারা স্নায়বিক রোগেও পর্যন্ত ভোগে, মানে নার্ভের সমস্যা ভোগে। মিথুন লগ্ন কন্যা লগ্নের জাতক জাতিকা, এদের তো লগ্নাধিপতি বুধ। এই লগ্নাধিপতি বুধ যদি শনিদিষ্ট থাকে, অর্থাৎ শনি বুধের সমসপ্তম থাকে, তারা হচ্ছে স্নায়বিক সমস্যায় বাধ্য ভুগতে, আর 100% ভুগবে তারা। তাদের এই ধরনের ছক আমি প্রথমেই লিখে দিই যে স্নায়বিক সমস্যা আসতে বাধ্য তাদের জীবনে, এবং স্নায়বিক সমস্যা ছোটোখাটো না, বড় আকারের আসতে বাধ্য। হ্যাঁ, যাই হোক, আপনার ছেলে জন্মছক ভালো, বুঝতে পেরেছেন? আর ওর ছক অনুযায়ী কোনো সমস্যা নেই সেরকমভাবে। জীবনে অর্থনৈতিক ভাগ্য ভালো, একাদশে রাহু আছে, এবং তার পাশাপাশি ওর জন্মছক অনুযায়ী সন্তান ভাগ্য ভালো, কোনো সমস্যা নেই। আচ্ছা, যেটা নিয়ে আলোচনা করছিলাম, আমাদের আরেকজন বন্ধু রয়েছেন, মধ্যে একটু দেখে নেব। আচ্ছা। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি আলিপুরদুয়ার থেকে সোমা গুহে বলছি। আপনার সম্বন্ধে জানবেন? আমার বোনের সম্বন্ধে জানবো। বোনের নাম? রিমা গুহে, ডেট অফ বার্থ? 15/3/82। 15ই মার্চ 82। হুম, সময় কি? সকাল 8:30। সেটা কোথায়? আলিপুরদুয়ারে? না, জলপাইগুড়ি। 15/3/82। হুম, সময়টা কি বললেন? 8:10 সকাল। জন্মস্থান আলিপুরদুয়ার? না, জলপাইগুড়ি। ও জলপাইগুড়ি বললেন তো, হ্যাঁ জলপাইগুড়িতে জন্মস্থান। দাঁড়ান, অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ হ্যাঁ দেখি, সকালের প্রোগ্রাম প্রায় দিনই দেখি। সকালের হ্যাঁ, প্রোগ্রামটা সকালের লক্ষ্য করবেন। হ্যাঁ, সকালে একদম রবি থেকে সোম 7 দিন আমাকে পাবেন। হ্যাঁ, এই সেতেই পাবেন আপনার ভাগ্যবার্তা অনুষ্ঠানে। ঠিক আছে, প্রত্যেক দিন সকাল 7:30টায় ভাগ্যবার্তা অনুষ্ঠানে 7 দিনে 7 দিন, 365 দিনের 365 দিনই পাবেন সকাল 7:30টায়। আচ্ছা, আপনার বোনের বললেন তো? হ্যাঁ বোনের বললেন তো? হ্যাঁ, বোনের। উনি নেই নাকি? আছেন আপনি? আছে আছে, জানি না। আচ্ছা, সোমবার জন্ম? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সোমবার। মেষ লগ্ন, বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ। হ্যাঁ, জানেন? এগুলো জানতেন তো? হ্যাঁ হ্যাঁ জানি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ জানি। ঠিক আছে। এবার জন্মছকে আসছি একটু। জন্মছক অনুযায়ী মঙ্গল, বৃহস্পতি, শনি, বাবা 3টে গ্রহ হচ্ছে বক্রী অবস্থায় আছে। মঙ্গল বক্রী, তার মানে তো ভালো নয়। হ্যাঁ, মঙ্গল ষষ্ঠপতি, দাম্পত্য জীবন কিন্তু ভালো হবে না, বুঝতে পেরেছেন? দাম্পত্য জীবন ভালো হবে না, কারণ হচ্ছে শনিও হচ্ছে কর্মপতি কারক গ্রহ। শনি জন্মছক অনুযায়ী কিন্তু মঙ্গলযুক্ত অবস্থায় আছে, আর তার পাশাপাশি হচ্ছে লগ্নপতি হচ্ছে মঙ্গল, সেই শনি। শারীরিক, মানসিক এবং দাম্পত্য ক্ষেত্র নিয়ে কিন্তু জটিলতা থাকবে। এগুলো আসছে কি?
বলতে ও তো সেপারেট ডিভোর্স হ্যাঁ, হয়ে গেছে। বলুন একটু বলুন, বুঝতে পারছি না। ডিভোর্স হয়ে গেছে, ওর বিয়ের পর মোটামুটি 3-4 মাসের মধ্যে ওরা সেপারেশন হয়ে গেছিল। তারপরে হচ্ছে আপনার পরবর্তীতে ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হয়ে গেছে? বিয়ে 2-3 মাসের মধ্যে সেপারেশনে চলে যান, তারপরে ডিভোর্স হয়ে গেছে। ও বিবাহ কত সালে হয়েছিল? 2010-এ। 2010-এ। ওই ডিভোর্স কবে হয়েছিল? ওই 16-17 সালের মধ্যে? হ্যাঁ 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 16-17 সালে। আচ্ছা, ওনারা এখন তো কেতুর মহাদশা চলছে। হ্যাঁ, কেতুর মহাদশাটাও কিন্তু ওনার পক্ষে ভালো নয়, যেটা নিয়ে আজকে আলোচনা ছিল। কেতু যেখানে বসে আছে, ভাবপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। ভাবপতি কারক গ্রহ বৃহস্পতি তো অশুভ অবস্থা আছে। আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম, জাতক জাতিকার জন্মছকে যদি কেতু যেখানে অবস্থান করবে, তার ভাবপতি যদি শুভ হয়, শুভ রেজাল্ট পাবে। ভাবপতি যদি অশুভ হয়, অশুভ রেজাল্ট পাবে। তা এর জন্মছক অনুযায়ী 26 সালের জুলাই মাস পর্যন্ত কোনো দিক থেকেই ভালো নেই। যাবতীয় কিছু ভালো 26 সালের জুলাইয়ের পর। শুনুন, কি আপনি সেকেন্ড ম্যারেজের ব্যাপারে ভাবছিলেন তো দিদির? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 26 সালের জুলাইয়ের আগে কোনোভাবেই বিবাহ দেবেন না, আবার কিন্তু মুশকিল পড়ে যাবেন। 26 সালের জুলাইয়ের আগে বিবাহ দেবেন না। আমি জানি বয়স বাড়ছে, কিন্তু কিছু করার নেই, কিছু করার নেই। এই মোমেন্টে প্রতিকার করিয়ে প্রতিকার প্রতিবিধানেও কাজ হবে না হবে না এখানে। না, প্রতিকার প্রতিবিধানেও কাজ হবে না। এসব কখন হতো? যখন কেতুর মহাদশা পড়েনি, তখন করার দরকার ছিল। হ্যাঁ, এখন তো করে লাভ নেই, এখন তো করে তো কোনো বৃথা যাবে। হ্যাঁ, সেই অর্থটাই বৃথা যাবে। বলুন, বিবাহের যোগ আছে, সেকেন্ড ম্যারেজের যোগ আছে 26 সালের জুলাইয়ের পর। 26 সালের 30শে জুলাইয়ের পর আপনি এই কথাটা লিখে রাখুন, ঠিক আছে? 30শে জুলাইয়ের পর বিবাহের ব্যাপারে ভাববেন, আর তার আগে ভাববেন না। হ্যাঁ, আর শারীরিক দিকটাও সতর্ক থাকতে হবে, কারণ লগ্নপতি মঙ্গল শনিযুক্ত। শনি মঙ্গলের সম্পর্ক শুভ হয় না, শনি মঙ্গলের সম্পর্ক সর্বদা অশুভ। এবং শনি মঙ্গলের সহাবস্থান থাকলে সেই জাতক জাতিকার জীবনে রক্তক্ষরণ, চোট, আঘাত, অপারেশন জাতীয় সমস্যা আসে। এবং ষষ্ঠভাবেই আছে, ষষ্ঠভাবে অবস্থান করছে। এবং এই শনি মঙ্গলের যে সহাবস্থান রবিদৃষ্ট অবস্থা আছে, একদম অশুভ। ওনাকে চেষ্টা করবেন, লগ্নাধিপতি যেহেতু খুব উইক, সেই জন্য তার প্রতিকার প্রতিবিধান করার। হ্যাঁ, পরবর্তীকালে কিন্তু কাজে লাগবে এটা। আচ্ছা, নাহলে নানাবিধ শারীরিক সমস্যায় ভুগবে। একদম লিখে নেবেন আমার এই কথাটা। হ্যাঁ, শুক্রের দশা আসলেই হবে না। আমি আরেকটা কোশ্চেন শুধু করবো যাচ্ছি। বলুন। বলছি যে এই মুহূর্তে যদি আপনার কাছে যাই, তার ওকে নিয়ে আপনি কি দেখবেন ওকে, কোনো কিছু কি করা যাবে? সেটা আপনি নিয়ে আসতে পারেন আপনার দিদিকে। আমি ওর শিলিগুড়ি থাকবো। হ্যাঁ, শিলিগুড়ি আমি ডেট দেবো কিছুদিনের মধ্যে শিলিগুড়ির। হ্যাঁ, কারণ এই মাসে হতে পারে শেষের দিকে, বা সামনের মাসে হতে পারে, শিলিগুড়ির ডেট পড়বে, আপনি নিয়ে আসতে পারেন। একদম, অনেক ধন্যবাদ আপনাকে। বলে দিই যে সোমবার গড়িয়াহাট তো পণ্ডিতের চেম্বার থাকে, মঙ্গলবার হাতিবাগান, বুধবার বারাসাত এবং বৃহস্পতিবার বেহালা। এছাড়া শুক্র শনিও কিন্তু বারাসাত চেম্বার। এছাড়া বাইরের চেম্বার তো রয়েছেই। দেখুন, বুকিং ফোন নম্বর যাচ্ছে রেড বক্সে, এই নাম্বারে আপনাদের বুকিং করতে হবে। এবং সকালবেলা ভাগ্যবার্তা অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আরও অনেক তথ্য পাবেন। আমরা যেমন তথ্য দিয়ে অনুষ্ঠান করেন পণ্ডিতজি, আরও অনেক তথ্য কিন্তু আপনারা পাবেন, এবং তার জন্য অপেক্ষা করবেন। প্রত্যেক দিন একদম সকালবেলার ভাগ্যবার্তা অনুষ্ঠান পণ্ডিতের জন্য। আজকের হাতে সমাধে একদম আমাদের নেই। যাই হোক, কন্যা রাশির জাতক জাতিকা, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একদম শুভ নয়, সময় শেষ। এবং সতর্কতা অবলম্বন করতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও। একদম। আজকের হাতে সময় নিয়ে অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে, ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।